কপালে বায়না ঠাইনা আসে না। তা কিছুদিন আগে কালী পুজোর মধ্যে এক পালা বায়না ঢুকিছে, তাও টাকার অঙ্ক শুনলে আপনারা চমকে যাবেন, প্রায় 300 টাকা। মানে দলে কত লোক জানেন? 1 তারা, 2 তারা, সারিন্দি, বেহালা, হারমোনিয়াম, ঢোল, কাশি। আগে গান গায় 4-5টা শিল্পী, পেছনে আবার গায়ে দেয় তারাও 8-10 জন, মোটামুটি 21-22 জনের 300 টাকায় বায়না ধরেছে। তা একের পর এক গান গাইছে, প্রায় 7 ঘন্টা হয়ে গেছে। তা হ্যান্ডসপত্রের মানে বেকায়দা খারাপ অবস্থা। ওরা কেউ দাঁতে দাঁত সকিয়ে শক্ত করে বসে আছে, কেউ তল পেটে মুখ দিয়ে বসে আছে, কেউ নিঃশ্বাস নিচ্ছে না, মানে বিছনা কাতা নষ্ট হয়ে যাবে। তা এখন হ্যান্ডসপত্র চিন্তা করছে কি জানেন, যে শিল্পী মোটে থামবে না। মনে আমাদের আছে, ভাবো আমরা বোল আর বাণীর সাহায্যে আমাদের যে প্রস্তাব লাগিয়েছে শিল্পীর কানে পৌঁছাই দেব, নালি ও শালা থামবে না। একটা লার বস মানে মোটামুটি 15-16 কেজি লাউ হয়েছিল চালের উপরে, ওই কাটে 1 তারা বানাইছে। এখন সবাই ইশারা দিচ্ছে যে তোর তো ছোট যন্ত্র হাতে নিয়ে টুংটুং করতে হয়, কথা নে, তুই আগে বলবা নি ধরাই দি। এখন 1 তারাতে করছে পোসাপ সাপ সে, 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 পোসাপ সাপ সে। শিল্পী বোধ হচ্ছে না যে ওকে প্রস্তাব চাপিছে, ও গান গায়ে যাচ্ছে ওই না মরা নদীর স্বরে, আর এইদিকে এরা প্রস্তাবের গুতোই মরে। বেহালামেন দেখতিছে তো ওরা তো নষ্ট করিয়ে দেবে। বেহালামেন হন পোষাচ্ছে, এক তারাই করছে প্রস্তাব চাপছে, প্রস্তাব চাপছে, আর বেহালাই করছে মজা পাইছে। জয় রাধে, জয় রাধে। এখন 2 তারালা কয় কি, ওরা তো চাপিয়ে ধরতে পারবে না। ও করছে কি, না পারিস তো কিছু কিছু ছাপ, না পারিস তো কিছু কিছু ছাপ। ওই কথা শুনে হারমোনিয়ামওয়ালা ছাড়িয়ে দিছে, প্রায় ভিজে গেছে। ডুলি করছে কি, বিছনা কাতা নষ্ট হবে, বিছনা কাতা নষ্ট হবে, বিছনা কাতা নষ্ট হবে। আপনারা চাপিয়ে ধরেন, তোমরাও চাপিয়ে ধরো। ছোট্ট একটা গান গাই আমি ছাড়ি দিচ্ছি না, আমার পুত্রে তো আমি ছাড়বো না। দরকার হয় আজকে ছাগলের দড়ি দিয়ে আজকে খুঁটির সাথে বাঁধি থবো। আমার জবাব দাও, যাকে একটা গান গাই। আচ্ছা ছোট করি আগে একখান গাই। ও দয়াল, দয়ালে কেন তোমার এমন খেলা বলে পড়ে, জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন, কত না ভালোবেসে যাহারে দিলাম মন। জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন, ভাঙিল সুখের স্বপন, ভাঙিল সুখের স্বপন, বাসা তাই গাছের তলে।
সাথী হারা, হারানো সাথীটি রে নিদারুণ ব্যথা সয়ে আছিও তারে ঘুরে। কেন বা সাথী হারা, হারানো সাথীটি রে নিদারুণ ব্যথা সয়ে আছিও খুঁজে ফিরে। ভাসি দুই আখিল রে, ভাসি দুই আখিল রে ব্যথা তাই বুকের তলে। কেন বা মানুষের মন গড়েছ এমন করে, দুদিনের ভালো লাগা দুদিন পরে যাই সে ভুলে। কেন বা মানুষের মন গড়েছ এমন করে, দুদিনের ভালো লাগা ভেঙে যায় দুদিন পরে। কারো ঘর সুখে ভরে, কারো ঘর সুখে ভরে, কারো বা আগুন জ্বলে। কেন বা দমকা ঝরে নিভে যায় আশার বাতি, কারো ঘর সুখে ভরে, কারো বা ধরে রাতি। কারো বা কেন বা দমকা ঝরে নিভে যায় আশার বাতি, কারো ঘর সুখে ভরে, কারো বা আধার রাতি। রসিকহারায় সাথী, রসিকহারায় সাথী জীবন ভর পথে চলে। দেখি তার জবাবের চোটে অর্ধেক লোক গ্যাসে উঠি। করফুটে জানাই নিবেদন, আছেন যত নরনারী ধৈর্য সহকারে বসবাস করি, আমার কথাগুলি মনোযোগে করিবেন শ্রবণ। দেখেন, প্রথম প্রশ্ন আমার কি ছিল? সত্য কথা বলা ভালো, কেন শতপুত্র মারা গেল? এবং শতপুত্র মরে যাবার পরে বসে শুনুন, নারী নরে ভগবান কৃষ্ণ নটবরে কেন পিছন হতে অট্টহাসি দেয়, এইটাও ছিল কিন্তু আমার জানবার বিষয়। তারপরে তৃতীয়বার খুলে বলি সমাধান, যে মানুষ মেরে কি ধর্ম হয়, ভগবান তুমি কথা নেবা সত্য কথা প্রকাশ করবা, এইটাও কিন্তু আমার জানবার ছিল অভিপ্রায়। তারপরে একটা ব্যক্তিগত প্রশ্ন করিয়ে যাই, বাসন্তী মা কেন বা জগদ্ধাত্রী মা কেন হাতির গাইয়ে পা দেয়? তা প্রথমবারে যেভাবে প্রশ্ন ছিল খুব সুন্দর জবাব দিয়ে গেল, কিন্তু কবিওয়ালাদের স্বভাব, এক কবি প্রশ্ন করে, জবাবদাতা এসে আসরে সেই প্রশ্নের সূত্র পেরে জবাব করে দান। প্রশ্নকর্তা দ্বিতীয়বার সবাই এসে বলি আপনাদের সকাশে যুক্তিতর্ক দিয়ে শেষে আবার কিন্তু করে সে কবি গান। তাই অন্তরেতে আছে ভাবো, তার কথাই আমি সাই নাহি দেব, কারণ তার কথাই দিলে সাই পাল্লাটা যাবে গোল্লায়। তাই মনে করেছি ভাবো না, আমি তার কথাই সাই দেব না, শুধুই না করিবেন শ্রবণ, কোনখানে কোনখানে জবাব হয় নাই আমার মনের মতন। আমি বলেছিলাম সবার ঠাই যে ভগবান কৃষ্ণের জন্য কুরুক্ষেত্রে যুদ্ধ হয়, এ কথা কিন্তু মিথ্যা নয়। হ্যাঁ, তারপরে কি কথা কয় যে আমার পুত্র দুর্যোধন নাকি করেছে দ্রৌপদীর বস্ত্র হরণ। আচ্ছা আমার কাছে বলুন দেখি, বস্ত্র হরণ করিয়ে আমার পুত্র খারাপ করেছে নাকি? কি বলবো আপনাদের কাছে, আমার পুত্র একবারে সঠিক কাজ করিয়ে গেছে। যদি বলেন কেন, আচ্ছা ওরা যদি অতই সাধু হবে পাণ্ডবেরা, তাহলে বৌরে জুয়োতে পাশাতে বাজি ধরবে কেন? আমার কাছে বলুন দেখি, ওই দ্রৌপদীরে
পাশা খেলায় বাজি ধরেছে, এখন দুর্যোধন আমার ছেলে জিতে নিয়েছে, ওরে যা ইচ্ছা করবে, বাধা দেব কেন? আমি যদি একটা লটারি কাটিয়ে 6 টাকায় 1 কোটি পাইয়ে যাই, আমার কাছে বলুন দেখি ওই টাকার ভাগ আমি কাউরে দেব নাকি? হয়তো খুশি হইয়া আমি যার কাছে লটারি কাটিয়েছি তারে 5,000 টাকা দিলাম, দাদা তুই বাংলা কিনে খাস। কিন্তু তার বেশি আশা করা যাবে না। তাই অন্তরে করি ভাবনা, আমার পুত্র দুর্যোধন বস্ত্র হরণ করে খুব একটা খারাপ কাজ করে না। যদি বলেন কেন, একটু মন দিয়ে শুনবেন। এই দেখেন, আমার পুত্র দুর্যোধন করেছে উল্টো সাধন। অক্ষয়, এই যে বৈশাখ মাসে আপনারা অক্ষয় তৃতীয়া ব্রত করেন না, ওই অক্ষয় তৃতীয়ার দিনে সত্য কথা বলি আপনাদিকে সন্নিধানে, আমি আমার পুত্রগণে করেছিলাম আকর্ষণ যে তোমরা আমার কথা নেবা। এই অক্ষয় তৃতীয়া ব্রত করেছি, খুলে বলি তোমাদের কাছাকাছি আমার কাছে আসবা। আমার কাছে আসার পরে পুত্রগণ বলি তোমার দ্বারে আমি চোখ বন্ধ করিয়ে তোমাদের না দেখে শরীরে আশীর্বাদ দেব, তোমরা অক্ষয় অব্যয় অবিনশ্বর হয়ে যাবা, তোমাদের ধ্বংস করতে পারবে না কেহ। এই সুন্দরভাবে কিন্তু আমি তাদের বলেছিলাম বচন। এই কথা শোনার পরে দুর্যোধন আমার পুত্র ভাবলো অন্তরে যে মা আমার অক্ষয় তৃতীয়া ব্রত করে। শোনেন ভক্তগণ, তাই আমি তার আগে জানাই, আপনাদের পুরো ভাগে জানাইছিলাম একটা সত্য কথোপকথন যে বাবা কথা নিবি, যখন আমার কাছে বর নীতি আসবি তখন কিন্তু এক গাছা সুতো মাজায় থাকবে না, উলঙ্গ হইয়া আসবি। আমার পুত্র দুর্যোধন কি করিল, তখন উলঙ্গ হইয়ে সত্য কথা যাব কইয়ে আমার কাছে আসছিল ধেইয়ে। হ্যাঁ, এখন উলঙ্গ হইয়ে যখন আসে, বলি আপনাদের সভ্য সবার পাশে ওই কৃষ্ণ ঋষিকেশে আম গাছের পিছনে দাঁড়াইয়ে শেষে দুর্যোধনের ডাক দিয়ে বলিল, তখন যেই ডাক দিছে আমার পুত্র ডক হইয়ে বসিছে যে কেউ কিছু দেখলো নাকি রে। তখন কয় বিয়াই কোথায় যাও? তখন আমার পুত্র করছে বর্ণনা, আমি মার কাছে বর নিতে যাচ্ছি, বাধা দিও না। এই কৃষ্ণ ছলনা করিয়ে বসে শুনে নারী নরে বলছে, তখন এত বড় হইয়ে গেছো, তোমার লজ্জা করে না? মার কাছে উলঙ্গ হইয়ে যাচ্ছ। আচ্ছা আমার কাছে বলুন দেখি, সন্তান বৃদ্ধ হইয়ে গেল, মার কাছে কখনো বৃদ্ধ হয় নাকি? মার কাছে তাকে কোলের সন্তানের মতন। এই আমার দুর্যোধনকে অন্যমনস্ক করাইয়ে কৃষ্ণ বলিল, তখন অন্তত পক্ষে পশ্চাৎ দেশটা তুমি করো আরোহণ। এই কথা বলার পরে ডাক দিয়ে বলছে আমার পুত্রের ধারে, ওই দেখো ওই সুদূরে একটা কলা গাছ রয়েছে, করা আছে বপন। কথা নেবা, কলা গাছের একটা আগার পাতা কাটিয়ে আনে অন্তত তোমার সামনের পজিশন ঢাকিয়ে নেবা। যখন সামনের পজিশন দুর্যোধন ডেকে নাই, খুলে বলি কাব্যসভার গায়ে, ধীরে ধীরে তখন আসে আমার জায়গায়। আমি গান্ধারী নারী সত্য কথা প্রকাশ করি, চোখ বন্ধ করি, পুত্রের কাছে করিলাম ঘোষণা, অর্থ হতে বাবা বলি তোর সাক্ষাতে কোন জায়গাতে আর তোর অক্ষয় ছাড়া থাকবে না। এই কথা বলার পরে যখন আমি চোখ খুললাম পুত্রের গোচরে, এক নজরে দেখলাম তখন সর্বত্র ফাঁকা আছে। খুলে বলি আপনাদের কাছে, খালি সামনের পজিশনটা কলা পাতায় ঢাকা আছে। বললাম পুত্রের ঠাই, আমার আশীর্বাদের ষটপঙ্গ তোর পাকা হয়ে গেছে, শুধু সামনের পজিশনটা কাঁচা থেকে গেছে, পাকা হয় নাই। সেদিন কৃষ্ণ যদি আমার পুত্রকে ডেকে সত্য কথা বলি সবার বাক্যে এই ভুলকে ওই রকম আচরণ না করত, কথা নয় অযুক্তি সঙ্গত, তাহলে এমন কোন মাইকে লাল ছিল না, বীর ছিল না যে দুর্যোধনকে পরাজয় করবে। কৃষ্ণের ছলনার জন্য কথা শুনি হবেন ধন্য, কথাটি বলছে আপনাদের জন্য। করবেন অন্তরে ভাবনা, আমার পুত্রের হাতে সবাই মারা যেত কিন্তু পুত্রের কখনো মৃত্যু হতো না। চোখের জলে দুর্যোধন মামা আমাকে ডেকে বলে, ও মা তাহলে কি হবে উপায়?
ষটবঙ্গ পেকে গেছে, সামনের টুকু কাঁচা আছে, এইটা তো পড়ে যাবে বিশাল সমস্যা। আমি বলেছিলাম দুর্যোধনের ঠাই, বাবা তোর কোনো চিন্তা নাই, এই কাঁচা অংশটুককে পাকা করতে গেলে সত্য কথা বলি খুলিয়ে এই ভূতলে তোকে করতে হবে উল্টো সাধন। উল্টো সাধন কারে কয়? বসে শুনেন, সুধিচয়। মানে লোকে খারাপ ভাববে আচরণ দেখে, কিন্তু ভিতরটা তার খারাপ নয়। হ্যাঁ, মুখে গালাগালি দেবে, আজে বাজে কথা কবে, কিন্তু ভিতরটা তার সুন্দর পদ্মের মতো রবে। কিন্তু যাদের ভিতর কাঁচা, গন্ধ, খাষ্টে ভরা, ওই তাদের মনে হচ্ছে মুখ দিয়ে মধু ঝরিয়ে যায়। বলে না দুষ্টু লোকের মিষ্টি কথা। আর যাদের মুখের কথা একটু চটা চটা, গরম গরম, তাদের কিন্তু অন্তর অতীব নরম। তাই দুর্যোধন যখন করিল আমাকে স্মরণ, আমি করলাম বর্ণনা, বাবা আমার কথা ফেলে দিবি না, আজকে থেকে কর তুই উল্টো সাধন। বলছে মা উল্টো সাধন কি? আমি বলছি বাবা কথা নিবি, আজকে থেকে বলি সভ্য সবার পাকে তুই এমন আচরণ করবি যাতে সবাই তোর মুখে থুতু দেয়, খারাপ কয়, কিন্তু অন্তরটা তোর খারাপ নয়। কথা নিবি। এখন দ্রৌপদী রজস্বালা আছে, আমি বলি তোর কাছে পরিপূর্ণ রাস সবাই গিয়ে শেষে তাকে উলঙ্গিনী করবি। উলঙ্গিনী করার পর যখন তোকে সবাই থুতু দেবে, সঙ্গে সঙ্গে আঁচল ধরে টেনে তোকে এই কাঁচা জায়গাতে বসাতে হবে। কিন্তু সাবধান করিমানা, একবার ডাইনে নিবি, একবার বামে নিবি, একবার বামে নিবি, একবার ডাইনে নিবি, পূর্ণাঙ্গ ভাবে দক্ষিণে বসাবি না। হ্যাঁ, আপনারা বলুন তো দক্ষিণে কার স্থান? হ্যাঁ, আর বামে কার স্থান? বিয়ের সময় দেখেন না, যারা ব্রাহ্মণ দিয়ে বিয়ে শাদী করান, মানে এখন তো লাভ ম্যারেজে বিয়ে হয়, বোঝেন? মানে এক মশা এক মাসির সাথে লাইন করেছি। মানে মশাটা হচ্ছে ছেলে, মাসিটা হচ্ছে মেয়ে। প্রথম প্রথম মোবাইল কিনে ফেসবুকে মানে হোয়াটসঅ্যাপে হাই লিখিছে, হাই। ওই কথা শুনেই তো মাসি ভেবে পড়িয়ে যায়। ও আবার উল্টায় লিখিছে হ্যালো, ওই জায়গায় তো ভালোবাসা গাঢ় হয়েছিল। এইরকম যখন গুতোগুতি হয়ে যায়, ওরা ভাবছে আর কতক্ষণে মোবাইলে মোবাইলে প্রেম করবো, মনে আমার আছে ভাবো একটু দুইজনের সাক্ষাতে দেখা করব। এবার কোথায় দেখা করবে? পার্ক সার্কাস চলে গেছে, যাইয়ে একটা পার্কে এরকম ব্রেঞ্চ পাতা আছে, ওই মাথায় একজন বইছে, এই মাথায় একজন বইছে। এখন প্রথমে দূরে বইছে, তারপর ইশারা দিচ্ছে, তারপর কাছাকাছি আইছে, তারপর ঘষাঘষি হয়েছে, তারপর কি হয়েছে ওই মিটিং এ আমি ছিলাম না। ওই জায়গায় তো ভালোবাসা গাঢ় হয়ে গেছে। এখন বাড়িতে দুইজন চলে আসছে, প্রায় মাস 3 প্রেম করিছে। 3 মাস প্রেম করার পরে এখন মেয়ে মাসি ডাক দিয়ে মশা ছেলেরে বলছে, শোনো তুমি তো পুরুষ মানুষ, তুমি তোমার বাবারে আগে জানাবা, তারপরে আমি মাসি বলি তোমার কাছাকাছি, আমি বাবারে জানাবো। এখন মশাটা কর্মজগতে কি করে জানেন? এই আপনাদের এই গেদে টু শিয়ালদা লাইনে বাদাম ভাজা বিক্রি করে। কয়দিন বাবা মোবাইল খুললি পরেই খালি বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম। ওই আবার ডিক ডিক করে, ডিজে বানাইছে, ভুবন বাদ্যকর, ওরে আর খুঁজে পাওয়া যায় না। তারপর রানাঘাটে রানু ভাগলি কয়দিন নিজেরে কয় কি আমাকে লোকে লটাই বলে, ওরে বোম্বে নিয়ে যায়, চাইছে শুলে ভুরু টুরু ফিলাক করে একবারে যুবতী বানাইছে, তারপর ফুটিয়ে গেছে। কোথায় রানী রাসমণি আর কোথায় কেতা বরে মতুনি রে। বুঝলেন? এইবার মেয়েটা আবার ইংলিশ অনার্স। এখন বাবার কাছে যাই বলছে, ও বাবা বাবা, বাবা দেখে শালা জীবনে এত সুন্দর করে তো আমারে ডাকে নাই। মশারে বলছে কি হয়েছে রে বাবা? কয় জানো বাবা আমি লাইন করেছি, মানে বুক নাসাই নাসাই করছে, লাইন করেছি। কয় তাই?
ওরে বাবা, এখন ছেলের জন্য মেয়ে দেখতে গেলি বাবাগের যে কি কষ্ট হয়, তা যদি এ জায়গা কোনো বাবা থাকে আর আইবুড়ো ছেলে থাকে, ওই দুইজন জানে আর দম্মে জানে। মানে আমার জন্য বহরমপুর সারগাছি মেয়ে দেখতে গেছি, সত্যি কথা করছি। এই যে আমার দলে বেহালা বাজায়, উনি আমার বড়দা, ওনারে নিয়ে বহরমপুর আমি মেয়ে দেখতে গেছি। এখন মেয়ে দেখার পরে মানে মেয়ের থেকে মেয়ের মা, মাসি, কাকি, জেঠি, খুড়ি, এদের যা আইটেম রে কপাল। আমাকে একটু দুধ চা করে দিছে আর ব্রিটানিয়া বিস্কুট প্লেটে দিছে। এখন বড়দারে জিজ্ঞাসা করছে তোমার ভাই কি করে? বড়দা সত্যি কথা কইছে যে ভাগবত পাঠ করে, একটু কবি গান গায়। থৌ চা, থৌ চা, থৌ চা খাবা, হাঁটো কাটো, চাকরি করে। বড়দা কয় না, কয় চা থুয়ে দাও, পরে আমরা গরম করে খাবো, হাঁটো। তবে শোনেন, চেহারা তো খারাপ না, ওই দরজার আড়াল থেকে মেয়ে এক ঝলক দেখিছে, কাজ হয়ে গেছে। কন্টাক্ট নাম্বার নিয়েছে। তবে এখন আর কেউ যদি চান্স নেন হবে না, কারণ গত 24-এ আসিন আমার কাজ হয়ে গেছে। তবে ভালো ছেলে আমাদের দলে আছে, ওই যে ঢোল বাজায়, বাড়ি হচ্ছে বাঁকুড়া, এক বাবার এক ছেলে, দেখেন না প্রসেনজিতের মতো দেখা যায়, নামও প্রসেনজিৎ। তবে যদি কোনো বাবার ভালো মেয়ে থাকে, ওর কন্ট্যাক্ট নাম্বার নেন 62 96 46 22 59। ওর কপাল ফাঁকা আছে, ওর একটা গসাইয়ে দেন। দুর্গাপুর ওর বাড়ি। এইবার মশা যখন বাবারে করছে যে গসাইয়ে ফেলেছি, বাবা তো রাজি হয়ে গেছে, ওরে কপাল, এই সুযোগ ছাড়া যায়। এবার মাসি যাইয়ে বলছে তার বাবার কাছে, বাবা, ও বাবা, কয় কি রে মা, জীবনে তো এত সুন্দরভাবে ডাকিস না। কয় বাবা জানো, আমি তোমার জন্য জামাই পছন্দ করেছি। কয় হ্যাঁ রে মা, কি করে জামাই? কয় কি, ওই গেদে টু শিয়ালদা লোকারে বাদাম ভাজা বিক্রি করে। ঠাস করে এক চড় মারিয়ে দিছে। এখন মেয়ে কাঁদতেছে। আমারে তুমি মারলে, আমি তোমার কপালে জামা বসে দিলাম, জোলা থুইয়ে পরের দিন কাটিয়ে পড়িছে। দক্ষিণেশ্বর যাইয়ে একবারে বিয়ে শাদী করিয়ে ফিরিয়ে আইছে। কিন্তু আমার কাছে বলুন দেখি, বিয়ের পর বাসরঘর না হলে জুত হয় নাকি? কোন জায়গায় করবে বাসরঘর? দূর সম্পর্কের এক বোন ছিল, হাসনাবাদ রতনপুর বাড়ি, ওই জায়গা গেছে, ঠেলে উঠিছে। দিদি করছে কিরে বোন, আগে দেখছিলাম একরকম, এখন দেখি আর একরকম, কাণ্ড কারখানা কি? কয় বিয়ে করেছি, কিন্তু দুঃখের বিষয় বাসর হয় নাই। ও দিদি এটিএম কার্ড নিয়ে যাইয়ে সেগুন কাঠের খাট কিনেছে, রজনী ফুল দিয়ে সাজাইছে, গোলাপ ফুল দিছে, সব কিছু দিয়ে ওই দুইজনারে মশার মাসিরে বাসর ঘরে ঢুকাইয়ে বাইরেতে সিটকানি দিয়ে দিছে। এখন 10 মিনিট পরে ওই মাসি বের হইয়ে দরজায় কিলেছে, দিদি দরজা খোল, মুড়িয়ে সারছি, দরজা খোল। এখন দিদি কয় এরম করে কেন? দরজা খুলে দিছে, দিদির কাছে কাঁদতেছে। এমন কান্দিস কেন? কান্দুম না, তোর জামাই মাত্র 10 মিনিট ছিল, 10 মিনিটে কি যুদ্ধ হয়? কোন জায়গাতে চলে গেল? কয় কি ওরে কপাল, আমার তো মনে নাই, আমাকে বোনাই তো মশা, আমি তো তোদের সুবিধার জন্য গুড নাইট ধরাই দিছি। গুড নাইটের চোটে বাঁচে না মোটে, গেছে ভুইটি, আমরা করবো কি? আমার ভগবান দাস গুড নাইট ধরানোর কাজ। বসে শুনেন নারী ননি, আমার কথা শুনে কর্ণ কোহরে দুর্যোধন গেল রাজপুরে, গিয়ে দেখছে রজস্বালা অবস্থায় দ্রৌপদী বসা রয়। উল্টো সাধন করার তরে বসে শুনেন নারী নরে, আসল ধরে টান মেরে যখন উরুর উপর বসাতে যায়, ওই কৃষ্ণ কালো শশী খুলে বলি সবার পাশাপাশি, তখন দ্রৌপদীকে বস্ত্র দেয়। দেখেছেন শয়তানি কোন জায়গায়? পার্সিয়ালিটি আছে না, পক্ষপাতিত্ব আছে না? আগে দেখো আমার পুত্র পূর্ণাঙ্গুলঙ্গ করে নাকি, না দেখে তুমি কাপড় দাও কেন? মানে গোপনে গোপনে কি আছে আমার তো কওয়ার কায়দা নাই। প্রথমে মায়ের স্থান দিল কে? আমার পুত্র
পুত্র দুর্যোধন দ্রৌপদীকে প্রথমে বায়ে বসায় না, ডানে বসায়। মায়ের স্থান মাতৃজ্ঞানের সম্মান করে বলি আপনাদিকের সন্নিধানে, তারপর বসাইয়ে বামে, তারপরে কিন্তু কাপড়ের আঁচল ধরিয়ে টান দেয়। পূর্ণাঙ্গ বুঝতে না পেরে ওই কৃষ্ণ নটবরে পিছন হতে রাস পুড়িয়ে সঙ্গে সঙ্গে তারে বস্ত্র দেয়। কিন্তু উল্টো সাধন বুঝলো না কেউ রাজসভায়, সবাই শুধু থুতু দিল, বসে শুনে জ্ঞানী দল। এতে পুত্রের তখন সাধনার বৃদ্ধি হলো। কিন্তু ওই যে কৃষ্ণ নীল দল, তার কথায় আমার পুত্র কিন্তু উল্টো সাধন করতে পারে নাই বলি আপনাদের সভ্য সবার ঠাই। এই যে যার কথা করছে, এই যে দ্রৌপদী, জানেন কুরুক্ষেত্র যুদ্ধ বাঁধানোর পিছনে উনি। যদি বলেন কেন, আমি পুত্র শোকের দুঃখে আর সত্যি কথা বলে যাই সভা কক্ষে। হস্তিনায় এমন ভাবে একটা প্রাসাদ তৈরি করেছিল, যে প্রাসাদ বোঝার মতো ঝকক মকক হিচ্ছিলি কারুর সাধ্য নাই। আমার পুত্রকে যখন নিমন্ত্রণ করে প্রাসাদ দেখার তরে, দুর্যোধন মনে মনে চিন্তা করে যে অন্তরেতে আছে ভাবুন, এই রাজপ্রাসাদ ইন্দ্রপ্রস্থে দর্শন করার জন্য আমি অগ্রসর হব। যখন অগ্রসর হয়ে গেল, সঙ্গে আরো 2-4 জন চেলাপেলা ছিল। এমন একটা পাথরের দ্বারাই মেঝেখানা সৃষ্টি করায়, দূর থেকে দেখে মনে হবে জল, যেমন সূর্যের আলোয় অনেক সময় পাটের দড়িরে সাপ মনে হয়, হয় না? তে এমন পাথর দ্বারা মেঝে করিছে, আমার পুত্র ভাবছে যে এই জায়গাতে জল রয়, সরোবর রয়। তাই পুত্র ভাবলো এখান দিয়ে যেতে গেলে পরে কাপড় ভিজে যাবে, তাই আমার পুত্র কাপড় ধরে উঁচু করে। আর দ্রৌপদী রাজপ্রাসাদের দ্বিতলায় বসা ছিল, সখীদেরকে ডেকে তখন হাসছিল, ওরে অন্ধকা বেটা আন্ধাই হায়, মানে কানার ছেলে কানাই হয়। তাহলে সম্পর্কে দুর্যোধন কে হয়? ভাসুর হয়, তাই তো? তাহলে তাকে দেখে কি বলছে? অন্ধাকা বেটা অন্ধাই হয়, মানে ধৃতরাষ্ট্র অন্ধ, তাই বাবা তুলে গালি দেয়। আমার কাছে বলুন দেখি, দ্রৌপদী যদি সতী হয়, ও হেন বাক্য প্রকাশ করে নাকি? আমার পুত্রের চোখ থেকে ঝরে পড়ছে জল। বসে শুনে নে জ্ঞানী দল, পুত্রের চোখে আসলো জল। কানতে কানতে অন্তরে করছে ভাবনা, যাকে মাতৃজ্ঞানে বন জ্ঞানে দর্শন করেছি, খুলে বলি আপনাদের কাছাকাছি, অন্ধ বলে গালি দিয়ে কাজটা ভালো করলো না। মনের দুঃখ মনে নিয়ে সত্য কথা যাব কহিয়া আরেকটু আগাইয়া যখন যায়, ওইখানে সত্যি সত্যি একটা সরোবর টাইপের ছিল। আমার পুত্র মনে ভাবলো তাহলে এইটাও কিন্তু জল ঠল নয়, পাথর। এবার যখন আগায় আগায় যাচ্ছে, তখন সত্যি সত্যি জল ছিল। পুত্র কিন্তু উল্টো কথা ভেবেছিল, পূর্ণাঙ্গ ভিজে গেল। তখন দ্রৌপদী হাসছে, অন্ধের ছেলে অন্ধই হয়, আবারও অন্ধ বলে গালি দেয়। আমার পুত্রের চোখে আসলো জল, এই প্রতিশোধ নিতে হবে। আমার কাছে বলুন দেখি, তাহলে এই রকম অপমান না করলে পরে আমার পুত্রের মনে তুষের আগুন দ্বিগুণ ভাবে জ্বলতো নাকি? কভু নয় নয় নয়। আর সেই দ্রৌপদীকে তুমি কাপড় দাও কেন? কাপড় তোমার মাওই রে, মানে আমি না, আরো তো তোমার মাওই আছে, তাদের কিনে দিতে পারো না? আমি গান্ধারী সতী, স্বামী অন্ধ বলে কোনোদিন আমি চোখে দেখলাম না। মানে চোখে ভালো দৃষ্টি থাকতেও আমি একটা কালো বস্ত্র শতবার ভাঁজ করিয়ে এই রকম পটি মেরে রেখেছিলাম, যাতে দেখবো না আমি জগৎ সংসারে। পতির ধর্মটাকে মেনেছিলাম, তাহলে কেমন ধরনের সতী? তারপরে এরকম আরো অনেক কথা আছে, যদি বলতে চাই সভাতে আপনারা বিরক্তই উঠে যাবেন, কিন্তু কথা একটাও ফাউ কথা না। যারা কুরুক্ষেত্র জানেন, মহাভারত জানেন, গীতা জানেন, তারা আমার কথাগুলো মন দিয়ে শোনেন। যাকে এবার একটা গান গাই, গানের মধ্যে আরো 2-4টি কথা আমি বলতে চাই। দাও বাড়ি দাও। বিজয় বাবু, রসিক বাবু, অনাদি বাবু,
সবাই আগে পরে বা একসঙ্গে এই ভারতবর্ষে এই বাংলার বুকে এসেছিল, কিন্তু একে একে বিজয়বাবু আপন দেশে চলে গেলেন। তারপরে একে একে নিশিবাবু, রসিকবাবু সবাই চলে গেলেন। অনাদিবাবু মনে মনে ভাবলেন, ওপার হতে যারা আমার সাথে তো তারা সবাই এসেছিল, কিন্তু কে কোথায় চলে গেল আমি তো জানি না। আমি তো এখন ভব নদীর পারে ঘাটাতে বসে আছি। আমার দীনবন্ধু কি কান্ডারি হয়ে আমার জরাজীর্ণ এই নৌকা খানি ভব নদী পারে নিয়ে যাবে? এক মূর্খ চাষি এপারের মানুষকে তার নায়ে তুলে ওপারে নিয়ে যায়। একদিন একজন শিক্ষিত মানুষ, কবি সুকুমার রায়ের লেখা বিদ্যে বোঝাই বাবু মশাই চলি শোকের বটি, মাঝিরে কয় বলতে পারিস মাঝি সূর্যি কেন ওঠে? মাঝি বলছে, বাবু আমি তো লেখাপড়া জানি না, আমি তো কোনো শাস্ত্র আদি গ্রন্থ পড়ি না, আমি কেমনি ভাবে বলবো এই জগৎ পাঠশালার কথা? বলছে, ওরে মাঝি কিছুই জানিস না? কেন সূর্য ওঠে, কেন পশ্চিমে অস্ত্র যায়, তুই কি জানিস না? বলছে না। শিক্ষিত মানুষ কিনা অহংকারের বশে বললেন, এই তোর 16 আনা জীবনের মধ্যে 4 আনাই বেকার। নৌকা চলছে, খানিক দূরে গেছে, বাবু বলছে, ওরে মাঝি বলতো এবার চন্দ্র সূর্যে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ মাঝি বলছে, বাবু লজ্জা দিচ্ছেন কেন? আমি তো জানি না। বাবু হেসে বলছেন, ওরে মাঝি তোর 16 আনার মধ্যে এবার 8 আনাই ফাঁকি। আবার খানিক বাদে চলেছে, বলছে, ও বুড়ো বলতো দেখি নদীর ধারা কেমনে পাহাড় হতে নামে? বৃদ্ধ মাঝি করজোর করে বাবুকে বলছে, বাবু কেমন করে জবাব দেব? আমি তো আগেও বলেছি, এখনো বলছি, এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই, জ্ঞান নেই। বলছে, মাঝি রে তোর 16 আনা জীবনের মধ্যে এবার 12 আনা এই মাটি। কিন্তু ঈশ্বরের কাজ, মা ভগবানের কাজ ভগবান করে। এমন সময় দক্ষিণে পাগলা পবন বিরাট কালো মেঘ করেছে, ঝড় উঠছে, নৌকা দুলছে, নদীতে তরঙ্গ এসেছে, দুলছে। বাবু বলছে, ও মাঝি নৌকা তো ডুবে যাবে, এখন কি হবে? মাঝি চোখের জলে বলছে, বাবু সাঁতার জানো? বাবু তুমি সাঁতার জানো? মাঝি যে এই কথা বলছে, বাবু মাথা নাড়ছে যে না। ও বাবু এত কিছু জানো, অত কিছু শিখেছো, কিন্তু সাঁতার শেখনি। কিন্তু আমি কিছু জানি না, আমি কিছু পারি না, কিন্তু আমি গুরুর কাছে সাঁতার শিখেছি। আজ গুরুর দেওয়া সেই মন্ত্রখানা আমি সাঁতার দিয়ে পার হয়ে চলে যাব, আমার মৃত্যু হবে না। কিন্তু ঢাল তরঙ্গে তুমি ডুবে মরে যাবে, তোমার আর উদ্ধার হবে না, মুক্তি হবে না। তাই জীবনে যেখানেই থাকি আশীর্বাদ করবেন, হৃদয়ে যেন কখনো অহংকারের জন্ম নেয় না। তাই সেই গান অনাদিবাবু গাইলেন,
ছিল তারা চলে গেল যে যার আপন দেশে। ও আমি একা বসে আছি ঘাটে। ও হতাশে কাঁদিছে প্রাণ, বসে একাকী দিবাকর বসিল কাটে। অচেনা পথিক পথ পাই না খুঁজে, কোথা হতে এসেছি পাই না বুঝে। ক্লান্ত রবির ছায়ায় ধরণী ধুলির মায়ায় ব্যাকুল মোহর মোর কাটে। আশার দোলনায় কত দোল খেয়েছি, হাসির মঞ্চে কত গান গেয়েছি। আশার দোলনায় কত দোল খেয়েছি, হাসির মঞ্চে কত গান গেয়েছি। যাদের নিয়ে আমি করিতাম খেলা, মিলাইছিলেম কত সুখের মেলা। কি হতে যে কি হলো, কে যে কোথায় চলে গেল। সারা নাহি পাই মাথা ফুটে। যাদের স্মরণে দেশ হইতো আকুল, কোথা সেই কবি গুরু রাজেন্দ্র নকুল। যাদের স্মরণে দেশ হইতো আকুল, কোথা সেই কবি গুরু রাজেন্দ্র নকুল। কালের খেয়ায় কে কোথা চলে গেল হায়, কোথায় সেই কবি গুরু নিশি অভিজয়। ছাড়িয়া কবির খেলা অকালে ভাসিয়ে ভেলা। রসিক চলিয়া গেল বটে।
খাতার পাতা কি যে লিখেছাই, কিছু তার মুছে গেছে কিছু মনে নাই। জীবন খাতার পাতা কি যে লিখেছাই, কিছু তার মুছে গেছে কিছু মনে নাই। উলটিয়া পাতা দেখি সবই লেখা ভুল, আমি যেন তার হাতের খেলার পুতুল। সবই লেখা ভুল, আমি যেন তার হাতের খেলার পুতুল। বেদনার ঝুলি কাঁধে দিন নদী বসে কাঁধে, তরি বুঝিয়া আসিল ছুটে কল্পনাতে গান্ধারী আমি গো, কবি কল্পনায় বিপক্ষেতে আছে আমার কৃষ্ণ রসময়। তাহার ধারে কিছু প্রশ্ন গো করে গেলাম বটে, জবাব দিল কৃষ্ণ এই সভ্য সবার নিকটে। তবে কিছু জায়গায় আমার আছে সংশয়ে, আমি বলি বারে চাই, বসে বসে শুনবেন যত আছেন ভক্ত দয়। ওগো ছলনা করে সে গো একটি পক্ষে যায়, সেই ঘটনা বলবো আমি কাব্য সবার গায়ে। একদিন 5 ভাই এবং দ্রৌপদী বনের মাঝখানে বসে আছে, মানে যখন ওদের বনবাস ছিল। এখন দ্রৌপদী আর 5 ভাই 5 স্বামী নিয়ে যখন বসে আছে, এমন সময় ভীমের তো জিহ্বার দোষ, মানে লালসার দোষ। ভীমের উদর খিদেই ফেটে যায়। ভীম ডেকে ডেকে দাদা যুধিষ্ঠির কয়, দাদা গো, ও দাদা কথা নেবা। ওই যে দূরে একটি আমের গাছ দেখা যায়, ওই গাছ থেকে একটা আম পেড়ে আমাদের খাবার ব্যবস্থা করে দেবা। কৃষ্ণ সেই সময় কাছে যায়। 5 ভাইকে নিয়ে দ্রৌপদীকে সাথে গো যখন গাছের কাছে যায়, গাছের কাছে গিয়ে তখন আম ফল দেখতে পায়। ওই দূরে আম ফল ছিল গো, ওই যে দ্রৌপদী দেখাই দিল। তুন হতে বান নিয়ে যখন আম্ব ভিক্ষে মারিল। চলছে চলেছে 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 ভাই, লাগলো বোটার ডালে।
হঠাৎ করে আমটা পড়লো এই ধরিত্রী তলে। আম পড়িয়ে গেছে। এমন সময় কৃষ্ণ চলে আসছে। কি জানো এই আমটা পেরেছ? আমটা কার? কোন ঋষি? ঋষি যদি ফিরে আসে আর যদি দেখে আমটা পড়িয়ে আছে মাটিতে শেষে, তোমাদের কি হবে জানো? এই আমটা প্রত্যেকদিন ঋষি কি করে? নিজে সেবা করে। সেবা করার পরে আবার আমটাকে গঠন করে আবার ডালে ঝুলাইয়ে দেয়। আর আমটাকে তোমরা ভয় করেছো, ঋষি ফিরে এসে সবাইরে ভস্য করিয়ে দেবে। কিন্তু কৃষ্ণ পক্ষপাতিত্ব করে এদের দোষটাকে ধরল না, হেল্প করলো, সাহায্য করলো। কি বলছে? ঋষি আসার আগে এই ডালটা, এই আমটা ডালের সঙ্গে লাগাতে হবে। পাণ্ডবেরা বলিল তখন কৃষ্ণের গোচরে, কেমন করে আমটা যাবে ডালের সঙ্গে ছিঁড়ে? পারবো না সখা গো, ও গো বলি তোমার ঠাই, ডালটাকে আমের সঙ্গে জোড়া দেওয়ার ক্ষমতা তো নাই। কি হবে? কয় শোনো, কে কে আসো? যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, ভীম আর দ্রৌপদী। এই জীবন দশার মধ্যে শিশু থেকে বর্তমান সময় অবধি জীবন চলার পথে যাহা যাহা ঘটেছে, যদি সত্যি কথা বলো, ধীরে 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 আম উঠিবে। শোনো দিয়া মন, সত্য কথা তোমরা এবার করো কীর্তন। নকুল এসে দাঁড়াইয়ে শেষে গো, ও গো কথা যখন কয়, ধীরে ধীরে আমটা তখন উঠতে যে রয়। ওঠে আম দেখিছে গো, সহদেবে ডেকে বলে, যাহা কিছু ঘটেছে সখা আমার জীবন প্রান্ত কালে। সহদেবের কথায় আম আরো ওঠে গো, ও গো প্রায় মাঝামাঝি হয়ে যায়। এমন সময়